এই পথ চেয়ার আঁকড়ে বসে থাকতেই বুড়োগুলোর খুব মস্তি। ওই তু চিজ বাড়িয়া মস্ত মস্তে দেখেছিলেন না রবিনা ট্যান্ডনের পাশে কিরকম 80 বছরের বুড়ো কোমর নাচিয়েছিল? তো ওর মনে এখনো মস্ত মস্ত ব্যাপারগুলো রয়েছে। যতদিন এরকম মস্ত মস্ত করে চুরি জোচ্চুরি করা যায়। দমদমে 15-20 বছরে যে সমস্ত লুটপাট চালিয়েছে, ডাকাত ডাকাত বললে আরো ভালো হতো, চোর বলায় চোরের অপমান হয়েছে, সব জানতো। ও হচ্ছে দমদমের শেয়ানা বুড়ো, সব জানতো কোথায় চুরি হচ্ছে, কোথায় তোলাবাজি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, সব জানে। কিন্তু দিয়ে বলতো না এগুলো না ঠিক হচ্ছে না, কিছু শেয়ানা বুড়ো রয়েছে তৃণমূলে। মাদ্রাসা কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান হলো? মাদ্রাসা তো জঙ্গি তৈরির আতুর ঘর ছিল, আমি নয়, বিজেপি নয়, এই কথাটা সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন। এইবার যেখানে পাকিস্তানের সিলেবাস পড়ানো হবে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিভিন্ন সিলেবাস পড়ানো হবে, বিভিন্ন, আপনি মালদা মুর্শিদাবাদের মানে ওই মাদ্রাসাগুলোতে যান না, কি সিলেবাস রয়েছে, কোন প্রকাশনীর রয়েছে? ভারতের পশ্চিমবাংলার কোনো প্রকাশনীর বই পড়ানো করতো বর্ডার এলাকায়, যে মুসলমানগুলো অধিকাংশ ধরা পড়েছে কি, সকালে তৃণমূল রাত্রে জামাত, সকালে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, রাত্রে জামাতের হয়ে কাজকর্ম করে। এ তো দেখা গেছে প্রকাশ্য দিবালোকে এই ধরনের একাধিক নজিরের সামনে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিমানবন্দরে সৌগতকে ঘিরে চোর চোর স্লোগান, দমদমের সাংসদ জানালেন ছাড়ছেন না উপদেষ্টা কমিটির পদ। না, তৃণমূলের কিছু এইরকম কি বলা যেতে পারে বুড়ো রয়েছে, যেইগুলো হচ্ছে যে মানে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। যতদিন দেহ রয়েছে ততদিন পদ রয়েছে। এই পথ চেয়ার আঁকড়ে বসে থাকতেই বুড়োগুলোর খুব মস্তি। ওই তু চিজ বাড়িয়া মস্ত মস্তে দেখেছিলেন না রবিনা ট্যান্ডনের পাশে কিরকম 80 বছরের বুড়ো কোমর নাচিয়েছিল? তো ওর মনে এখনো মস্ত মস্ত ব্যাপারগুলো রয়েছে। যতদিন এরকম মস্ত মস্ত করে চুরি জোচ্চুরি করা যায়। আর চোর চোর বলেছে, খুব খারাপ কথা বলেছে। ও যা দমদমে 15-20 বছরে যে সমস্ত লুটপাট চালিয়েছে, ডাকাত ডাকাত বললে আরো ভালো হতো, চোর বলায় চোরের অপমান হয়েছে, সব জানতো। ও হচ্ছে দমদমের শেয়ানা বুড়ো, সব জানতো কোথায় চুরি হচ্ছে, কোথায় তোলাবাজি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, সব জানে। কিন্তু দিয়ে বলতো না এগুলো না ঠিক হচ্ছে না, কিছু শেয়ানা বুড়ো রয়েছে তৃণমূলের, যে জানে খারাপ হচ্ছে, কিন্তু সেজে থাকবে ক্যামেরার সামনে, ন্যাকা হচ্ছে না, ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না, অনুচিত হচ্ছে, ওই ধরনের ন্যাকা বুড়ো। ওকে চোর চোর বলেছে, ভালো, ডিম খাওয়ালো না কেন? ওর জন্য ডিমের দরকার ছিল। দেখলাম সল্টলেক থেকে কেনা শয়ে শয়ে সিম কার্ড দিয়ে কোটি কোটি সাইবার জালিয়াতি। কলকাতার পাশে কি পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশেই জামাতের আড্ডা বসখানা বসে গেছে। আবার পশ্চিমবঙ্গে তো এতদিন জামাতেরই ভাইয়েদের শাসন ছিল, জামাতের ভাইরা, জামাতের খালারা, তারাই তো শাসন করতো এতদিন পশ্চিমবঙ্গে। তো তার ফলে তাদের সময় জামাত গড়ে উঠেছিল। নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসে বিভিন্ন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, জামাতগুলো কিলবিল কিলবিল করে বেরিয়ে আসছে। কিন্তু এখনো আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশ প্রেমী, জামাত প্রেমী অনেক জঙ্গি এবং অনেক ধরনের জঙ্গি পোষক কিছু লোকজন রয়েছে, যাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া দরকার। না হলে এই ধরনের, এই যে আপনি দেখছেন না যে জামাত এই বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের প্ল্যানিং করছে, বিভিন্ন জায়গায় নাশকতার প্ল্যানিং করছে, এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। শুনে রীতিমতো মানে যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে জানা কোনটাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলছেন? মাদ্রাসা। তো মাদ্রাসাকে যদি আপনি এখন মানে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তাহলে তো আপনি নিজের স্কুল, নিজের কলেজকে অপমান করছেন। মাদ্রাসা কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান হলো? মাদ্রাসা তো জঙ্গি তৈরির আতুর ঘর ছিল, আমি নয়, বিজেপি নয়, এই কথাটা সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন। এইবার যেখানে পাকিস্তানের সিলেবাস পড়ানো হবে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিভিন্ন সিলেবাস পড়ানো হবে, বিভিন্ন, আপনি মালদা মুর্শিদাবাদের মানে ওই মাদ্রাসাগুলোতে যান না, কি সিলেবাস রয়েছে, কোন প্রকাশনীর রয়েছে? ভারতের পশ্চিমবাংলার কোনো প্রকাশনীর বই পড়ানো হচ্ছে না, বাংলাদেশের জামাতের প্রকাশনীর বই পড়ানো হচ্ছে। তো এটাকে আপনি কি বলবেন? এই নিয়ে আপনি কি বলবেন? তো এটা তো তৈরি হচ্ছে, তো জঙ্গি তৈরির কারখানা, ওগুলোকে বলুন। কোনো মাদ্রাসায়, বিশেষত খারিজি মাদ্রাসায়, যেগুলো সরকার অনুমোদিত সিলেবাস রয়েছে, সরকার অনুমোদিত পাঠ্যক্রম রয়েছে, সেগুলোকে আলাদা কথা, কিন্তু যে
10-12 হাজার কিলবিল করে ব্যাঙের ছাতার মতো খারিজি মাদ্রাসা গজিয়ে উঠেছে, সেগুলো তো সবকটায় জঙ্গি তৈরি হচ্ছে। সব জঙ্গি নাশকতার সঙ্গে খারিজি মাদ্রাসাগুলোর যোগাযোগ পাওয়া যাচ্ছে। এগুলো তো ব্যান করে দেওয়া উচিত। যতদিন এই ধরনের খারিজি মাদ্রাসা পশ্চিমবাংলার বুকে থাকবে, পশ্চিমবঙ্গের বুকে এইভাবেই মানে আমার বাড়ি আপনার বাড়ি, আমার পাড়া আপনার পাড়া থেকে জঙ্গি বেরোবে। আমরা জানতাম যে প্রাক্তন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে ফেন্সিং এর জন্য জমি দিচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশের জঙ্গিগুলোকে নিজের ভোট ব্যাংক বানিয়েছিলেন। শেখ সাদ রাডির মতো বাংলাদেশের আনসারুল্লাহ বাংলার জঙ্গি, সেই জঙ্গিকে ডবল ভোটার আই কার্ড দিয়ে বলেছিলেন তুমি আমাকে ভোট দাও। এবং পশ্চিমবঙ্গের বুকে যারা তৃণমূল করতো বর্ডার এলাকায়, যে মুসলমানগুলো, অধিকাংশ ধরা পড়েছে কি সকালে তৃণমূল রাত্রে জামাত, সকালে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, রাত্রে জামাতের হয়ে কাজকর্ম করে। এ তো দেখা গেছে প্রকাশ্য দিবালোকে এই ধরনের একাধিক নজিরের সামনে এসেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের ক্ষমতার চেয়ারটুকুর জন্য, নিজের রাজত্বটাকে বজায় রাখার জন্য বাংলাটাকে বাংলাদেশিদের হাতে তুলে দিয়েছিলেন। আপনি এর আগে যখন তৃণমূলের রাজত্ব ছিল, আপনি দেখতেন না প্রত্যেক দিন কোথাও ফুটবল ভেবে বলে লাথি মারতে গিয়ে কোনো বাচ্চা মারা যাচ্ছে, কোনো বাচ্চা বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে। একটা বোমা বিস্ফোরণটা একটা নিউ নর্মাল হয়ে গেছিল। সেই জায়গা থেকে তো বর্তমান সরকার এসে সেই পরিস্থিতিটাকে অনেকটাই নিয়ন্ত্রিত করেছে। যে মসজিদে লাউড স্পিকার খোলা নিয়ে বিরোধীদের যে মিথ্যাচার, হাইকোর্ট থেকে মামলা খারিজ করে। হাইকোর্ট তো আর বিরোধীদের মতো অর্বাচীন নয়। আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এইগুলো ওই বিরোধীদের মিথ্যাচারের জায়গাও নয়। ওই সিপিএম এর কিছু জামাত তোষণকারী নেতা রয়েছে, ওই গরুখোর কিছু বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবী রয়েছে, কিছু ওই সব্যসাচীর মতো জামাতি জঙ্গির হয়ে মামলা লড়ে ঘর সংসার চালানো আইনজীবী রয়েছে। ওদের প্রয়োজন হয় জামাতের হয়ে, তৃণমূলের চোরেদের হয়ে মামলা লড়ে সেই টাকায় ঘর সংসার চালাতে হয়। কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো এই বাধ্যবাধকতা নেই। ওদের যুক্তি, ওদের তর্ক, ওদের কিছুই খাটে না ওই জায়গায়। লাউড স্পিকার থাকবে কেন? ভারতবর্ষের আইন বিরুদ্ধ যে লাউড স্পিকার রয়েছে, আমি কেন লাউড স্পিকারে রোজ দিনে 5 বার করে নামাজ শুনবো? আমার তো এটা সহজ কথা। আমার তো দেশে যেমন মানে ধর্মীয় অধিকার পালনের স্বাধীনতা রয়েছে, ঠিক তেমনভাবে হিন্দু হিসেবে বা অমুসলমান হিসেবে যে কোনো নাগরিকের স্বাধীনতা রয়েছে যে সে আজান শুনতে ইচ্ছুক নয়, সেখানে জোরে জোরে 150-200 ডেসিবেলে মাইক চোঙা লাগিয়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত রেডিয়াস তৈরি করে মাইকে আজান শোনানো হবে, এটা তো চলতে পারে না। এটা তো দেশের আইন, দেশের সংবিধান বিরুদ্ধ। তো সেই কাজই হয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সর্বত্রই। খোলা নিয়ে মসজিদে মাইক লাউড স্পিকার খোলা নিয়ে বিষয়টা হয়েছে, মামলা করা হয়েছে, কিন্তু মসজিদের তরফ থেকে কোনো লোকই নেই। করে থাকবে ভারতবর্ষে মসজিদের তরফ থেকে কেন? কোনো ইসলাম ধর্মাবলম্বী লোকই থাকতে পারবে না। যখন ইসলামের আবির্ভাব হয়েছে, যখন প্রফেট এসেছেন, তখন কোথায় মাইক ছিল, তখন কোথায় লাউড স্পিকার ছিল? তখন আজান দিতেন না। তো তাহলে এরা কি মোহাম্মদ নবীর থেকেও বড় মুসলমান? তো তাহলে আজকে লাউড স্পিকারের প্রয়োজনীয়তাটা ঠিক কেন? এটা একটা জামাতি আগ্রাসন। সৌদি আরবে লাউড স্পিকারে আজান হয় না, কিন্তু ভারতবর্ষে হবে। অদ্ভুত ব্যাপার। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম দেশ, সেখানে লাউড স্পিকারে আজান হয় না, ভারতবর্ষে হতে হবে কেন? আমরা ঠেকা নিয়ে নিয়েছি শুধুমাত্র একটা ভোট ব্যাংককে, একটা ধর্মকে তোষণ করতে হবে, তুষ্টিকরণ করতে হবে। যে মুসলিম মৌলবাদ আমাদের অখণ্ড ভারতকে ভেঙে 3 টুকরো করলো, সেই মুসলিম মৌলবাদের তোষণ করে দেশটাকে আর কত ভাঙা হবে, আর কতভাবে ভাঙা হবে? তো এটা তো চলতে পারে না। এটা আইন বিরুদ্ধ। তাই কেউই আসেনি, কোনো মানে সাচ্চা মুসলমান, কোনো ধর্মপ্রাণ মুসলমানও এতে সাথ দেবে না। ওই গরুখোর বিকাশের মতো কিছু হিন্দু, অর্বাচীন হিন্দু, তারা সাথ দেবে। বিকাশ করেছেন যেমন মসজিদ থেকে লাউড স্পিকার খোলা হচ্ছে, দুর্গাপূজাতেও যেন লাউড স্পিকার না বাজে। করতে বলুন না। ওর তো এখন তৃণমূলের পয়সায় চলছে না, ঘর সংসার চলছে না তৃণমূলের পয়সায়, গরু খেতে পাচ্ছে না। ও এখন হয়তো ভাবছে যে এই মামলাটা করলে হয়তো পাকিস্তান থেকে ফান্ডিং পেতে পারে, ISIS জঙ্গি লস্করি তৈবা ওকে ফান্ডিং দিতে পারে। তো হয়তো ভাবছে যে বাঙালির দুর্গাপুজোয় ও লাউড স্পিকার বাজাতে দেবে না, মাইক বাজাতে দেবে না। হিম্মত থাকলে করুক, হিম্মত থাকলে বিকাশ ভট্টাচার্য এই মামলা করুক। তারপর বিকাশ ভট্টাচার্য বাড়ি থেকে কিভাবে বেরোয় ধর্মপ্রাণ হিন্দুরা সেটা বুঝে নেবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।